তাহলে হেলিকেস নামকরণ হলো কেন? হেলিক্স যোগ এস, এই যে হেলিকেস এস এস উজ্জ আছে না এস, তাই কি না? এই উজ্জ থাকা মানে হলো ওখানে এস আছে একটা, তাহলে হেলিকেস মানে হেলিক্স যোগ এস, অর্থাৎ হলো হেলিক্স বলতে পেঁচানো কিছু বোঝায়, ডিএনএটা তো পেঁচানো, এইজন্য পেঁচানো কিছুর উপরে যে এনজাইম কাজ করে, পেঁচানো কিছুর উপরে, এই ডিএনএ তো পেঁচানো, এই পেঁচানোর উপরে যে এনজাইম কাজ করে তাকে হেলিকেজ বলা হয়। না বুঝলে বলো, বুঝতে পারলে? হেলিকেজ মানে পেঁচানো কিছু তো। হ্যাঁ, না হেলিকেজ মানে পেঁচানো কিছু না, হেলিক্স মানে পেঁচানো কিছু, শুধু হেলিক্স মানে পেঁচানো কিছু। বলো এটা বুঝলা কিনা? অনেক দেরি করে ফেলে বলো তো এটুকু বুঝলা কিনা? জিনিসটা কিন্তু কঠিন, এটা বুঝতে আরেকবার বলবো। আচ্ছা, তাহলে হেলিকেজ এনজাইম, এটা তো একটা এনজাইম, হেলিকেজ হলো একটা এনজাইম, যেমন পলিমারেজ এনজাইম ছিল ঠিক তেমনি ভাবে হেলিকেজ এনজাইম। রাত তুমি একটা ছবি তুলে নাও তাহলে হবে, হ্যাঁ এখন তো সময় নেই, ছবি তুলে নাও, বাসায় প্র্যাকটিস করো, আর এই জিনিসগুলো হয়ে যাবে। হ্যাঁ, একটু ছবি তুলে নাও। আচ্ছা, তাহলে হেলিকেজ নামকরণ কেন হলো? ও তোমার নাম যেন কি? ও হ্যাঁ, আকাশ, হেলিকেজ জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, ধন্যবাদ। তো আবার বলি আমি, হেলিকেজ নামকরণ কেন হলো? দেখো এখানে দুইটা শব্দ, একটা হলো হেলিক্স আর একটা এস। হেলিক্স আর এক্স, হেলিক্স মানে যে পেঁচানো কিছু বোঝায়, এস মানে এনজাইম। তাহলে যে এনজাইমটা পেঁচানো কোনো গঠনের উপরে কাজ করে, পেঁচানো কোনো গঠনের উপরে কাজ করে, পেঁচানো জিনিসটাকে খুলে ফেলে দেয়, স্ট্রেট করে ফেলে, এরকম কিছু, তাকে বলা হয় হেলিকেজ। এই জন্য নামটা হচ্ছে হেলিকেজ। যেমন পলিমারেজ আমরা জানলাম, যে এনজাইম পলিমার তৈরি করতে সাহায্য করে তার নাম পলিমারেজ, সেরকম হেলিকেজ নাম হয়েছে এই কারণে। বুঝা গেল? আপনারা বুঝতে পারছো? আচ্ছা, এর পরেরটা দেখো, এনজাইমগুলো কিন্তু খেয়াল রাখো। এবার দেখো বলছে আরেকটা এনজাইম, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, সংক্ষেপে এসএসবিপি বলা হয়। সিঙ্গেল স্ট্যান্ড অর্থাৎ ডিএনএ সুতা যখন আলাদা হয়ে যায় তখন তো সিঙ্গেল হয়ে যায়, তাই না? ধরো ডিএনএ এইভাবে ছিল, ডিএনএ এইভাবে ছিল, এখন কিন্তু এই স্ট্যান্ডটা যখন এরকম আলাদা হয়ে যাবে তখন এর নাম হলো সিঙ্গেল স্ট্যান্ড। তো সিঙ্গেল স্ট্যান্ড আলাদা হয়ে যাওয়ার পর কি হয়? আলাদা হয়ে গেলে তখন কিন্তু আবার এরা একীভূত হইতে চায়। এখানে হেলিকেজ এনজাইম ডিএনএ সুতা দুটাকে আলাদা করে ফেলে, প্যাচ খুলে ফেলে এবং আলাদা করে ফেলে, কিন্তু আলাদা হয়ে যাওয়ার পর এরা আবার একীভূত হতে চায়। তো একীভূত যেন না হতে পারে সেই কারণে একটা এনজাইম কাজ করে, যে এনজাইমের নাম হলো সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, মানে সিঙ্গেল স্ট্যান্ডে সংযুক্ত থাকা প্রোটিন, এই জন্য এর নাম হলো সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্যান্ড মানে এই একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডে বাইন্ডিং মানে সংযুক্ত, পিতে প্রোটিন, তাহলে সিঙ্গেল স্ট্যান্ডে থাকা প্রোটিন এর নাম হলো সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। বুঝা গেল কি? আচ্ছা, এরপরে কি বলছে এনজাইম, আরেকটা এনজাইম গাইডেস এনজাইম। গাইডেস এনজাইম নামকরণটা হচ্ছে গাইড যোগ এস, গাইড যোগ এস, এটা আদি কোষে কাজ করে। গাইড মানে হলো ঘোড়া, যে এনজাইমটা ঘুরে ঘুরে কাজ করে, যে এনজাইম ঘুরে ঘুরে কাজ করে তার নাম হলো গাইড যোগ এস, গাইডেস। এস মানে তো এনজাইম, তো ঘুরে ঘুরে কখন কাজ করে দেখো, যে আদিকোষী যারা তাদের তো ডিএনএ ধরো বৃত্তাকার, এরকম বৃত্তাকার, তাহলে যে এনজাইমটা বৃত্তাকার ডিএনএ তে ঘুরে ঘুরে কাজ করে, মানে বৃত্তাকার ডিএনএ দুটো সূত্রকে আলাদা করে দেয়, পৃথক করে দেয়, আর ঘুরতে থাকে আর এদেরকে আলাদা করতে থাকে, ঘুরতে থাকে আর আলাদা করতে থাকে, এই জন্য এর নাম হলো গাইডেস। বুঝা গেল কি? না বুঝলে কিন্তু বলবা। আচ্ছা, এরপরে দেখো আরেকটা টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজ এনজাইম নামকরণ কেন হলো? টোপো আইসোমারেজ মানে হলো টান মুক্তি এনজাইম। টান মুক্তি এনজাইম, টান মুক্তি কেন? যে ডিএনএ আসলে খুবই পেঁচাই থাকে, আমরা যত সরল দিচ্ছি আসলে তো এরকম না, প্রচুর পরিমাণে পেঁচাই থাকে। তো টান মুক্তি এনজাইম হলো যখনই হাইড্রোজেন বন্ড সরিয়ে দিয়ে দুটাকে সুতাকে আলাদা করা হয়, যেমন তুমি যদি একটা দড়ি, সেই দড়ির মাঝ বরাবর কি করো, ধরো এই যে দড়িটা,
এই দড়ির মাঝ বরাবর তুমি যদি এটা খুলতে চাও, টান দিয়ে খুলতে চাও, তো দেখবা যে জড়সড় হয়ে যাবে, মানে এরা আর কাছে চলে আসবে, দলা পাকিয়ে যাবে। মাঝ বরাবর খুলতে গেলে দুই প্রান্ত কি কাছে চলে আসবে, এরকম একটা ঘটনা ঘটে। তো টোপো আইসোমারেস এনজাইম ওই টান মুক্তিটা ঠিক রাখে, যাতে দুই প্রান্ত দলা না হয়ে যায়। সেই জন্য টোপো আইসোমারেস এনজাইম কি করে, ডিএনএ এর একটা সুতাকে যখন আলাদা করা হয়, গোটাটা করে না, ধরো মিডল পয়েন্টে আলাদা হয়েছে, দুই প্রান্ত কাছাকাছি চলে আসছে, তো টোপো আইসোমারেস এনজাইম টান মুক্তি কিভাবে করে, এই বরাবর কেটে ফেলে দেয়, কেটে ফেলে এটার সম্পর্ক তৈরি হয়ে যায় যখন, তখন আবার লাগাই দেয়। যখনই কেটে ফেলে তখন কিন্তু দুই প্রান্তে একসাথে একীভূত হয় না আর কি, এই জন্য এর নাম হয়েছে টোপো আইসোমারেস। তাহলে এই এনজাইমগুলো কাজ করে। এখন এই এনজাইমের সাপেক্ষে আমরা টোপো আইসোমারেস, আচ্ছা দেখো টোপো আইসোমারেস হচ্ছে, মনে রাখবা ডিএনএ এর মধ্যে অনেক লম্বা ডিএনএ সুতা, এই লম্বা ডিএনএ সুতা একবারে কিন্তু গোটা হাইড্রোজেন বন্ড, মানে এর ভিতরে যে হাইড্রোজেন দিয়ে দুই সুতা লেগে আছে, তো গোটাটা একসাথে আলাদা করা যায় না। কিভাবে আলাদা করে, ধরো এটা ডিএনএ এর একটা নির্দিষ্ট জায়গা, ধরো এইটুকু আলাদা করে দিল, তারপর এইটুকু আলাদা করে দিল, জায়গায় জায়গায় আলাদা করে, হ্যাঁ। তো যখন এই জায়গায় জায়গায় আলাদা করবে, ধরো প্রথমে এটা আলাদা করছে, যেই আলাদা করবে এটা একটা প্যাঁচানো কিছু, তো এটা যখন এরকম খুলতে যায় তখন দেখা যায় দুই প্রান্ত আসে একসাথে হয়ে যায়, একীভূত হয়ে যায়। তো এই একীভূত যেন না হতে পারে, টোপো আইসোমারেস টান মুক্তি কিভাবে করে, এই অংশটা কেটে ফেলে দেয়, এই অংশটা কেটে ফেলে দেয়, কেটে ফেলে এখানে সুন্দর করে সম্পর্ক তৈরি করে ফেলে, কারণ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হবে, তাহলে এখানে সম্পর্ক তৈরি করে ফেলে, এখানেও সম্পর্ক তৈরি করে ফেলে, তৈরি করা হয়ে যায় যখন, তখন আবার এটা জোড়া লাগিয়ে দেয়। এই জন্য এটাকে বলা হচ্ছে টান মুক্তি এনজাইম। এবার আমরা মূল জায়গায় আসি, প্রাইমেস কি স্যার? এখন আমরা দেখব প্রাইমেসটা এর মধ্যে আছে কি, এর মধ্যে নাই তো, ও আছে তো, একটা তো বাদ করে এলো। প্রাইমেস এনজাইমটা কি দেখো, প্রাইমেসের নামকরণ হচ্ছে প্রাইমার যোগ এস থেকে, প্রাইমেস নামকরণটা হয়েছে প্রাইমার যোগ এস। প্রাইমার মানে শুরুকারী বা শুরুর দিকে, এরকম বোঝায়, শুরুকারী, মনে রাখো শুরুকারী। এস মানে তো এনজাইম। তাহলে প্রাইমেস এনজাইম যে কাজটা করবে, যখন ডিএনএ দুইটা সুতা আলাদা হয়ে যাবে, ধরো ডিএনএ এর একটা অংশ একটু আলাদা হয়ে গেছে, এখন এখানে সম্পর্ক তৈরি করতে হবে। ধরো এখানে এ আছে, এখানে টি আছে, এখানে সি আছে, জি আছে, এরকম তো আছে, এই পারেও তো আছে একই জিনিস। তো সর্বপ্রথমে এখানে সম্পর্ক যে তৈরি করতে আসে তাকে বলা হয় প্রাইমার। তাহলে প্রাইমার তৈরিতে যে ভূমিকা রাখে তাকে বলা হয় প্রাইমেস। যে স্কুলে প্রথম ভর্তি হয় তখন ধরো প্রাইমারি বলা হয়, তাই না, প্রথম। তাহলে সর্বপ্রথমে এখানে যে সম্পর্ক তৈরি করতে আসে, তাকে বলা হয় প্রাইমার। আর প্রাইমার বানায় যে এনজাইম, তার নাম প্রাইমেস এনজাইম। উদ্যোক্তা প্রথম কে কাজ করবে, কে সম্পর্ক এখানে বানাবে, এই বানানোর কাজটা যে এনজাইম করে তার নাম প্রাইমেস। কিভাবে করবে স্যার, একটু দাঁড়ান তো, হ্যাঁ বলো, দাগায় দেখান কিভাবে করবে। ও এটা এখন এই বর্ণনার মধ্যে পড়ি, ওখানে তো সংক্ষেপে আছে, এখন বর্ণনার মধ্যে দেখো কিভাবে করো। বর্ণনার মধ্যে খেয়াল করো, বর্ণনার মধ্যে যা যা আছে সেটা আমি নিজের ভাষায় বলি, তাহলে তোমরা বইয়ের ভাষা পড়বা। হ্যাঁ, গোটা ডিএনএ এর মধ্যে, এই বড় ডিএনএ এর মধ্যে বলা আছে যে ডিএনএ অণুর মধ্যে কিছু এমন জায়গা আছে যে জায়গাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন, এখন বই দেখো না, পরে আমি বই পড়তে দেবো, তখন তোমরা দেখবো। হ্যাঁ, অরিজিন অফ রেপ্লিকেশন এরকম নাম কেন হলো? অরিজিন বলতে মূল, তাই না, অরিজিনাল। তাহলে ডিএনএ মধ্যে এমন কিছু মূল জায়গা আছে যেই জায়গাকে বলা হয় যে রেপ্লিকেশনের বা প্রতিরূপ গঠনের মূল জায়গা। সেটা কোন জায়গা? ডিএনএ এর মধ্যে যে সমস্ত জায়গাতে বেশি পরিমাণে এটি থাকে, বা টি থাকে, যে জায়গাগুলোতে, হ্যাঁ,
যে জায়গাগুলোতে এরকম বেশি পরিমাণে এটিএটি থাকবে, যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকে বলা হবে অরিজিন অফ রেপ্লিকেশন। সেই জায়গাতে সর্বপ্রথম হেলিকেস এনজাইম, হেলিক্স মানে তো পেঁচানো কিছুর প্যাচ খুলে দুইটা সূত্রক আলাদা করে দেবে। তো এখন কেন এই জায়গাটা টার্গেট নাই? কারণ এখানে দুইটা করে হাইড্রোজেন বন্ড দেখে চিন্তা করে এটা তো সোজা ভাঙা, তিনটা হাইড্রোজেন বন্ড ভেঙে ফেলা কঠিন। তাই এই জায়গাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন, অর্থাৎ অনুলিপনের মূল জায়গা, রেপ্লিকেশনের মূল জায়গা, যেই জায়গাতে এটি থাকে। এটা অবশ্য মাজেদার বই আছে, আবুল হাসান স্যারের বই নাই। হ্যাঁ, মাজেদার বই আছে যে জায়গাতে এটি থাকে বেশি পরিমাণে, মানে দুইটা করে বন্ড থাকে, ওই জায়গা সবার আগে অ্যাটাক হয়। যেমন কোন দেশ আক্রমণ করতে চাইলে যেই জায়গাটা দুর্বল সেই জায়গায় তো অ্যাটাক করবে আগে, তাই না? কঠিন জায়গা তো করতে চাইবে না, দুর্বল জায়গা তো করবে। তাহলে দুর্বল জায়গা হলো এটি যেখানে আছে। তাহলে যেসব জায়গায় এটি, ধরো আবার এখানে আছে এটি, আর এখানে ধরো সিজি আছে অনেকগুলা সিজি, এসব জায়গাতে এনজাইম আকৃষ্ট হবে না। হেলিকেস এনজাইম এসব জায়গায় আকৃষ্ট হবে না। যে জায়গায় শুরু হয়েছে এটি ওই জায়গাতে আগে বসে ডিএনএ দুটো সুতাকে কি করবে? আলাদা করে দেবে। তো একসাথে গোটা সুতা আলাদা হয় না, শুধুমাত্র অরিজিন অফ রেপ্লিকেশনে আলাদা হয়। তাহলে দেখো চেহারাটা তাহলে কেমন হবে? চেহারাটা হবে এরকম, অরিজিন অফ রেপ্লিকেশনের চেহারা এমন হবে। এই যে এইটুকু মনে করো অরিজিন অফ রেপ্লিকেশন, তাহলে এইটুকু ধরো আলাদা হয়ে গেল। আবার মনে করো এখানে ধরো এটি আছে, তাহলে এখানে আবার আলাদা হয়ে গেল। এরকম ভাবে আলাদা হয়ে যাবে। এখন এই যে আলাদা হয়ে গেল, এই জায়গায় সম্পর্ক তৈরি হবে। তাহলে সম্পর্ক তৈরির সময় প্রাইমার প্রাইমেস কিভাবে কি ঘটনা, এগুলো আমরা এখন দেখব। তাহলে এই জিনিসটাই বড় করে আসছে, ওই জিনিসটাই বড় করে আসছে, ওই ছোট্ট জায়গাটা বড় করে আসছে, এই মনে করো সেই জায়গা। আর ওদিকে কিন্তু তোমার পেঁচাই মেচাই আছে। হ্যাঁ, এদিকে কিন্তু ডিএনএ পেঁচাই মেচাই আছে, যেভাবে থাকার সেভাবে আছে, ঠিক আছে? নিচের দিকেও কিন্তু যেভাবে থাকার আছে। আচ্ছা, এখন এর একটা স্ট্যান্ড আমরা জানি, একটা স্ট্যান্ড 3' হয়, একটা তো 5' হয়। তাহলে এটা 5' হলে লাস্ট পজিশনে হবে 3', এটা 3 হলে লাস্ট পজিশনে 5' হবে। তো এই জন্য আর কি যে পড়াশোনা আগের সাথে একটু রিলেটেড, তো এই জন্য তোমরা এক্সট্রা ক্লাস না করলে বা আমার ইউটিউব চ্যানেলে ক্লাস না দেখলে তোমাদের কিন্তু একটু ঝামেলা হবে মাঝে মধ্যে, কারণ যেগুলো আগে আলোচনা করছি সেটা তোমার নতুন করে আলোচনা করা যাবে না, তাই কি না? তাহলে তো নাটক শেষই হবে না, ঠিক না? এই জন্য আর কি তোমরা একটু এক্সট্রা ক্লাস করবা, আমার ইউটিউব চ্যানেল দেখবা, তাহলে হয়ে যাবে। এখন এবার দেখো, এখন আমরা জানি ডিএনএ সুতা আলাদা হয়েছে, এখানে কিন্তু ডিএনএ পলিমারেজ এনজাইম, ওই যে পলিমারেজ আমরা কোথায় যেন পড়লাম, তাই না? এই যে পলিমারেজ। তো ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ হলো নতুন সম্পর্ক তৈরি করা, এখন ডিএনএ পলিমারেজ এনজাইম নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সে আসলে প্রথমেই মানে এখানে অ্যাডজাস্ট করে না, এখানে আসে না। হ্যাঁ, তো এটা একটু লিখে ফেলি। এখানে ধরো এ টি, তারপরে সি জি, এটা ইচ্ছা মতো লেখা যাবে। তাহলে এখানে তো অবশ্যই টি হবে, এটা হবে এ, এটা হবে জি। আমরা কিন্তু এই মানে এই বাকি আর দুটো টপিক শেষ করে আমরা প্রজেক্টরে এটার ভিডিওটা দেখব, তখন আরো তোমাদের ক্লিয়ার লাগবে আর কি। কিন্তু কিছু জিনিস থাকে আগে না বুঝে প্রজেক্টরে দেখালে বুঝবা না, আগে ভালো করে বুঝে নাও, তারপরে তোমরা হলো এটা প্রজেক্টরে দেখবা, আশা করি তখন আরো ভালো বুঝবে। স্যার ওই পাশে যেটা থাকবে তার বিপরীতে। হ্যাঁ, এখন দেখো, এখন হলো এই জায়গায় ডিএনএ পলিমারেজ এনজাইম এসে সম্পর্ক তৈরি করার কথা, কিন্তু ও তৈরি করবে না। ও বলবে যে কিভাবে তৈরি করতে হয় আমি জানি না, বুঝি না, কেউ একজন একটু হাত দেখাও আর কি। হ্যাঁ, এরকম বলবে। তো এখন হেলিকেস এনজাইম তো এদেরকে আলাদা করছে, তাই না? হেলিকেস এনজাইম আলাদা করার সাথে সাথে যে বলছিলাম যে এখানে কিন্তু রাহাত এখন একটু বোর্ডের দিকে তাকাও, পরে আমি বই পড়তে দেবো। হ্যাঁ, এখানে কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনও কাজ করছে, যাতে করে এরা আবার একা একাই একীভূত হয়ে না যায়, এর সাথে একীভূত হয়ে না যায়। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এখানে আছে, ঠিক আছে? এখানে টোপো আইসোমারেজ এনজাইমও কিন্তু এর মধ্যে ভূমিকা রাখে, যে এই প্রান্ত কেটে দেয়, এগুলো কিন্তু কাজ করে। এখন এখানে প্রাইমেস এনজাইম দেখছে যে ডিএনএ পলিমারেজ এনজাইম তো
কাজ করছে না, মানে এখানে সম্পর্ক তৈরি করতেছে না, তখন প্রাইমেস এনজাইম কি করবে, যে সে প্রথমে বলবে ঠিক আছে ডিএনএ পলিমারেজ এনজাইম আমি তোমাকে দেখাচ্ছি কি করে সম্পর্ক তৈরি করতে হয়, আমি তোমাকে দেখাচ্ছি। তখন প্রথমে আরএনএ পলিমারেজ এনজাইম, এই পলিমারেজ এনজাইম না প্রাইমেস এনজাইম প্রথমে কি করবে 3' প্রান্তে সংযুক্ত হবে, হয়ে এখানে একটা প্রাইমার তৈরি করবে। যেহেতু এটা কিন্তু হবে কি আরএনএ, মানে প্রাইমার সবসময় আরএনএ হয়, প্রাইমার সবসময় আরএনএ হয়, প্রাইমার হচ্ছে আরএনএ খণ্ডক হয়, প্রাইমার আরএনএ খণ্ডক হয়। এটা হলো 10 থেকে 60টি হতে পারে। এমসিকিউ লাগবে? হ্যাঁ বলো। এমসিকিউ হিসেবে লাগবে? হ্যাঁ এমসিকিউ হিসেবে লাগবে। আবার মাজেদার বই আছে 2 থেকে, না এটা বই আছে, মাজেদার বই আছে 2 থেকে 100, এটা নাই, এটা লিখতে পারো, এটা মাজেদার বই আছে 2 থেকে 100 টা দিবে না তো? হ্যাঁ হ্যাঁ, একটা দিলে আরেকটা দিবে। তো এটা ধরো আমি দুইটা দিলাম, এখানে প্রাইমেস এনজাইম কি করলো, প্রাইমার তৈরি করে দিল। প্রাইমেস এনজাইম এখানে কি করলো, প্রাইমার তৈরি করে দিল, শুরুকারী তৈরি করে দিল। যেই মাত্র শুরুকারী তৈরি করে দিল তখন হচ্ছে এবার ডিএনএ পলিমারেজ এনজাইম বুঝলো ও আচ্ছা এইভাবে তাহলে সম্পর্ক তৈরি করতে হয়, তখন ও শিখে গেল। যেমন ধরো প্রথমে কেউ হাঁটতে পারে না, আব্বা আম্মা হাত ধরে হাঁটায়, তারপরে যখন হাঁটা শিখে যায় তখন তার হাত ধরে হাঁটাতে হয় না, তাই না? তো এখানে এরকম হয়, প্রাইমার এসে এই প্রাইমেস এনজাইম প্রাইমার তৈরি করলো, প্রাইমেস এনজাইম প্রাইমার তৈরি করে দিল। যেই প্রাইমেস এনজাইম প্রাইমার তৈরি করে দিল, এবার ডিএনএ পলিমারেজ এনজাইম বুঝতে পারলো আচ্ছা তার মানে এই বরাবর সম্পর্ক বানাতে হবে। তবে মনে রাখতে হবে প্রাইমেস এনজাইম সবসময় 3' প্রান্তে কাজ করতে পারে, 5' প্রান্তে সম্পর্ক বানাইতে পারে না। ও আকৃষ্ট হয় 3' প্রান্তের দিকে, মানে ওটার সাথে অ্যাডজাস্ট করে আর কি, হ্যাঁ, কিন্তু 5' প্রান্তে করে না। তাহলে এখানে 3' প্রান্তে করলে এখানে তো করবে না, এখানে যেহেতু 3' প্রান্ত আছে তাহলে এখানে আবার আরেকটা প্রাইমেস এনজাইম প্রাইমার তৈরি করে দিবে। তাহলে দেখো উল্টা দিকে হয়ে যাচ্ছে, এটা তো আরএনএ তাই এখানে ইউ হয়েছে। হ্যাঁ আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? পরে কি ইউ থাকে না টি হয়ে যায়? ওটা পরে ওটা বের করে দেবে ওটাকে। এখানে হলো মনে রাখবা এই প্রাইমেস এনজাইম যে প্রাইমার তৈরি করে সেটা কিন্তু ঘটকের মতো। ঘটক যেমন বিয়ে দেওয়ার কাজটা করে না, তাই কি না? শেষ মুহূর্ত পর্যন্ত ঘটক থাকে, কিন্তু যখন মনে করো যে সবাই চলে যায়, ঘটক শেষ পর্যন্ত থাকে। কারণ কি, ওই ফিটি নিবে, টাকা পয়সা নিবে, শেষ পর্যন্ত থাকে, তাই কি না? তারপরে যে ঘটক যদি এই কথা বলে যে আমি তো তোমাদের বিয়ে টিয়ে দিয়ে দিলাম, তাহলে আমি আর রাত্রে বাসায় যাচ্ছি না, তোমাদের সাথে বাসর ঘরে আমিও থেকে যাবো, রাখবে কি? তখন তো বের করে দেবো, না তোমার কাজ শেষ, তুমি যাও, তাই কি না? তখন তার রাখবে না, ঠিক না? তো সেরকম এটা কিন্তু সরাই দিবে এক সময়। আচ্ছা এইটুকু পর্যন্ত আগে একটু বলো আমাকে, এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? মানে পুরো আলোচনা বলতে সমস্যা নেই, করে দিন সমস্যা নেই। স্যার হ্যাঁ বলো। প্রাইমার সবসময় আরএনএ হয়তো টি এর সাথে এ দিলেন কেন? ও টি এর সাথে না, আমরা জানি আরএনএ এর মধ্যে এ তো হয়, আরএনএ প্রাইমের সময় ইউরেসিল না, ইউরোসিটির এখানে হয়েছে, এই যে মনে রাখবা আরএনএ এর মধ্যে তো এ থাকে, তাই না? আরএনএ এর মধ্যে কি থাকে? এ থাকে, ইউ থাকে, সি থাকে, জি থাকে। জি থাকলে এখানে হচ্ছে এ হবে। হ্যাঁ বলো। টিটা প্রাইমের মধ্যে হয়, এটা তো হচ্ছে ডিএনএ। হ্যাঁ কি হচ্ছে এখানে কি দিলাম কেন তাই বলছো? হ্যাঁ ও এটা তো ডিএনএ এর অংশ, এই সূত্রটা কি ডিএনএ এর অংশ, এটাও কিন্তু ডিএনএ এর অংশ, এখানেও তো টি আছে, মাঝখানে লাল লেখাটা আরএনএ এর অংশ। হ্যাঁ এইটা হলো আরএনএ, এটা তো ডিএনএ এর অংশ, এখানে টি থাকবে তো, এটা ডিএনএ যে, এটা তো ডিএনএ, হ্যাঁ এটা তো ডিএনএ, এটাও ডিএনএ, তাই না? আর কোনো কোশ্চেন আছে বলো? সাইন কোনো কোশ্চেন আছে এদিকের মধ্যে? আগাই বলো তো, এদিকের মধ্যে কোনো কোশ্চেন? তাহলে এবার সামনে আগাই, এবার দেখো সামনে আগাই। হ্যাঁ এবার কি হবে, এবার ডিএনএ পলিমারেজ এনজাইম বুঝলো ও আচ্ছা এইভাবে তাহলে সম্পর্ক তৈরি করতে হয়, তখন ও অ্যাক্টিভ হয়ে গেল, ও তখন সম্পর্ক তৈরি করতে শুরু করে দিল। এখন বলা হচ্ছে যে লাস্ট প্রাইমারের যে লাস্ট যে নিউক্লিওটাইড থাকে, সেই নিউক্লিওটাইডে মানে ইউ যেটা আর কি, ধরো এখানে লাস্ট ইউ না থাকে অন্য কিছু থাকতে পারে, তবে আরএনএ এর অংশই, সেইখানে একটা মুক্ত ওইস গ্রুপ থাকে, সেখানে একটা মুক্ত ওইস গ্রুপ থাকে।
মুক্ত ওএইচ গ্রুপ বলতে কি বোঝায়? আমরা জানি, এই কথা বলো না তাহলে কিন্তু বুঝতে পারবে না, কারণ এই জিনিসটা কিন্তু আমি বেশি সময় নিয়ে পড়াচ্ছি, কারণ হলো যে এটা কিন্তু একটু লাইন বাই লাইন বোঝার মতোই জিনিস আর কি। হ্যাঁ, তোমাদের আবুল হাসান বই অনেক বড় করে দেওয়া আছে, আমার বইয়ে ছোট করে দেওয়া আছে, আমার বই থেকে তোমরা মুখস্থ করতে পারো সহজ। আবুল হাসান স্যারের বই অনেক বড় করে দেওয়া আছে, তো এই জন্য আর কি এটা হচ্ছে যে ভালো করে বুঝতে হবে। প্রশ্ন থাকলে আমাকে বলো, খেয়াল করো। তো এখন বলা হচ্ছে এই যে প্রাইমারি যে লাস্ট যে নিউক্লিওটাইড আছে এইখানে মুক্ত ওএইচ গ্রুপ থাকে। ওএইচ গ্রুপ মানে ধরো ইউ তো নাইট্রোজেন বেস, তারপরে কি থাকবে? সুগার থাকবে। এই যে সুগার, এই ধরো সুগার আছে, তো বলছে যে এভাবেই দিই, এখানে দেখা যাচ্ছে একটা ওএইচ গ্রুপ, এটা 1, এটা 2, এটা 3, এখানে একটা ওএইচ গ্রুপ আছে, এর সাথে কোনো ফসফেট মূলক থাকে না, তাই এটাকে বলা হচ্ছে মুক্ত ওএইচ গ্রুপ থাকে। এই মুক্ত ওএইচ গ্রুপের সাথে এখানে জি আছে, ধরো সি আসবে, জি আছে না, তাহলে সি আসবে। তো এই যে সিটা, এটা তো ডিএনএ পলিমারেজ এনজাইম সুন্দর করে সম্পর্ক বানাচ্ছে, তো যখন সিটা নিয়ে আসে তখন কিন্তু সিটা এইভাবে আসে, ধরো এটা সি, এর সাথে তো এভাবে আসেই, এবং এখানে একটা 3p থাকে, 3p থাকে। ওই যে আমরা জানি যে একটা পি থাকবে আর দুইটা পি বের হয়ে যাবে, কারণ শক্তি উৎপাদন হবে, তখন বের হয়ে যাবে। তখন এই মুক্ত ওএইচ গ্রুপের সাথে এই পিটা লেগে যায়, পিটা মুক্ত ওএইচ গ্রুপের সাথে লাগে, আর এখান থেকে দুটো পি বের হয়ে যায়, আর একটা পি মানে একটা ফসফরিক অ্যাসিড এই ওএইচ এর সাথে লিংক করে, যুক্ত হয়ে যায়। তাহলে যুক্ত হয়ে এখন তাহলে এটা হলো সি হলো, এটা জি হলো, আবার সি হলো, আবার এ হলো, এখন কিন্তু ডিএনএ হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু ডিএনএ হচ্ছে, ওটা ছিল আরএনএ লালটা, এখন কিন্তু ডিএনএ হচ্ছে। আরএনএ হতে ডিএনএ হলো কেন? ও মানে এখানে হচ্ছে যে আরএনএ জাস্ট এই কাজটা করেছে। আরএনএ হচ্ছে প্রথমে দেখো ডিএনএ পলিমারেজ এনজাইম এখানে সম্পর্ক তৈরি করতেছিল না, তো আরএনএ বলল আরে ভাই তুমি এত ভয় পাচ্ছ, আমি তোমাকে দেখাই দিচ্ছি, দেখো এই যে আমি এইটুকু পর্যন্ত করছি, এখন বাকিটা তুমি করো। যেমন অনেকে ধরো গাছে উঠতে ভয় পায়, কেউ একজন বললো যে হলো আচ্ছা আমি উঠছি, তুমি আমার সাথে সাথে উঠো, ও উঠছে, তখন ওর সাথে সাথে উঠে গেল, এরকম ব্যাপার। হ্যাঁ, যে অনেক সময় এমন হয় যে অনেকে পাহাড়ে উঠতে ভয় পায়, উঠার পরে নামা যায় না, এরকম ঘটনা। যেমন আমার ক্ষেত্রে যে গেছিলাম, তো ওই গেলে 23 সালে আর কি গেছি, তো ওই ডিম পাহাড়ে একটা উঁচু জায়গাতে সবার প্রথমে আমি উঠতে সাহস পাচ্ছি না, মানে এমনি তো মেঘের উপরে ডিম পাহাড় আর কি, তো ওটা ছোট্ট একটা, এটা ধরো ওই 3 তলা সমান উঁচা, ওখানে গেলে আরো ভালো লাগবে, তাই তো আমি উঠতে সাহস পাচ্ছি না। তো এখন কিছু মানে ওই যে প্রাইমার উঠলো এরকম, তো ওটা দেখে আমি তখন আকৃষ্ট হলাম, প্রাইমার উঠছে, এখন আমি উঠছি, উঠার পরে আর নামতে পারছি না, নামতে ভয় লাগছে। হ্যাঁ, মানে জুতা তো ইয়ে না, বুট না আর কি, পিছলা ধরনের। হ্যাঁ, তো মনে করো যে তখন মনে করো নামতে পারতো না, এই কাহিনী আর কি, সেরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে তো আরএনএ থাকার কথা না, এই খালি একে পথ দেখানোর জন্য এটা আর কি। হ্যাঁ, থাকার তো কথা, তো পথ দেখাইছে, এবার মনে করো ডিএনএ পলিমারেজ এনজাইম সুন্দর করে সম্পর্ক তৈরি করে ফেলছে, এদিকেও তাই সুন্দর করে সম্পর্ক তৈরি করে ফেললো, তাহলে কিন্তু একটা ডিএনএ দিকে দুইটা ডিএনএ কিন্তু হয়ে গেল, তাই না? একটা ডিএনএ দিকে দুইটা ডিএনএ হয়ে গেল, তাহলে এখন তো এটা টি হবে, যেহেতু এটা ডিএনএ এর অংশ, এইভাবে বাকিটা সব কমপ্লিট। আচ্ছা, তো এখন যখন এরকম সম্পর্ক তৈরি হয়ে যায়, আর যে কোনো একটা জায়গায় যখন এরকম খুলে যায়, ধরো ওই যে বলেছিলাম যে এটা ধরো খুলে গেছে, তাহলে এই জায়গাটা দেখতে ওয়াই এর মতো লাগছে না? এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। ওয়াই এর মতো কিছুটা দেখো, কিছুটা ওয়াই এর মতো, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো কাঁটা চামচ। এর বাংলা অর্থ কাঁটা চামচ। এর বাংলা অর্থ কাঁটা চামচ, মানে কাঁটা চামচের মতো, কারণ কাঁটা চামচের কি একটা হাতল থাকে আর সামনের দিকে কয়েকটা কাঠি থাকে, এখানে দুইটা কাঠি, মানে কাঠির মতো জিনিস থাকে, এটাকে বলা হয় কাঁটা চামচ। রেপ্লিকেশন ফর্ক হয়, তো অনেকগুলো রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে অনেক জায়গাতেই, কারণ যেহেতু এটাতে একটা জায়গায় করে না, আরো অনেক জায়গায় করে, তাই কি না? এই জন্য এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। আচ্ছা, এখন সম্পর্ক তৈরি হয়ে গেছে, যখনই সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন আবার
সামনে পিছিয়ে আগাবে, কারণ এদিকে তো ডিএনএ আছে, এদিকেও ডিএনএ। এখন কি হবে, এদিকে আবার পাক খুলবে, আবার এটা ফাঁকা হবে, ওদিকেও কিন্তু আবার ফাঁকা হবে, আস্তে আস্তে করে ডিএনএ ডবল হেলিক্স হতে থাকবে, আস্তে আস্তে করে ডবল হেলিক্স হতে থাকবে। এইটুকু পর্যন্ত আগে বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, তারপরে সামনে আগাবো। যা যা বললাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা আগে একটু বলে নাও। কাটা থেকে বলেন যে হ্যাঁ, বলো। যুক্ত করে দিয়েছেন। হুম, কাটা কি? থেকে বলেন যে হ্যাঁ, কাটা কাটা কাটা। হ্যাঁ কাটা থেকে বলেন না। ও কাটা, হ্যাঁ কাটা বলতে যে এটা ধরো হাতল, আর এই একটা কাটা, এই একটা কাটা, তো এটা কাটা চামচের মতো। কাটা চামচের যদি 3-4টা হয়তো ইয়ে থাকে, কাটা চামচে একটা হাতল থাকে না, সামনে হয়তো 3টা বা 4টা থাকে না, কিন্তু এখানে 2টা আছে, তাহলে এটা হাতল, এটা হাতল, আর এই 2টা, তো এটাকে বলে রেপ্লিকেশন ফর্ক, মানে কাটা চামচ। কাটা চামচের মতো হয়, অনেক জায়গায় হয়, যদি আরেক জায়গায় হয় তাহলে সেখানে ওরকম হবে, রেপ্লিকেশন ফর্ক হবে। আর জায়গায় জায়গায় এরকম বুদবুদ তৈরি হবে, এটাকে বলে রেপ্লিকেশন বাবল। বুদবুদ মানে গোল গোল লাগবে, কারণ কি, কারণ দেখো এটা তো অনেক জায়গায় হবে, অনেক জায়গায় কিন্তু রেপ্লিকেশন ফর্ক হবে। যেখানে যেখানে অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে, এখানে ধরো হলো, আবার এখানে হলো, এরকম অনেকটা, তাহলে রেপ্লিকেশন ফর্ক অনেক জায়গায় থাকবে, এবং এই জিনিসগুলো দেখতে জায়গায় জায়গায় গোল হয়ে থাকবে, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন বাবল। রেপ্লিকেশন বাবল বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে দেখো নতুন যে সূত্র হলো, সেই সূত্র কিন্তু 5' থেকে 3' হচ্ছে, আবার এটাও তাই, এটা 5' থেকে 3' হচ্ছে নতুনটা। এটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলে নাও আগে। এটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি? এটুক পর্যন্ত কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ। ওই দুই বক্সটা বুঝে দেন তো, এই দুটো এবারে ছোট দুটো ছোট দুটো নীল এটা? কালার, এই পাশে নীল এটা, হ্যাঁ, হ্যাঁ ওই দুটো উপরে নিচে উপরে আর নিচে। স্যার এই যে বক্স দুটো, ও বক্স, হিসাব হ্যাঁ। বক্স। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বক্স। মানে আমরা তো জানি এখানে তো আমরা সরাসরি ধরো শুধু এ ইউ এসব দেখছি, হ্যাঁ, কিন্তু আসলে এটা এ ইউ না, এটা পুরোপুরি, যেমন এটা কি, এটা হলো একটা নিউক্লিওটাইড, তার মানে এই এর সাথে কিন্তু অবশ্যই সুগার আছে, এবং অবশ্যই এর সাথে ফসফেট গ্রুপ আছে, হ্যাঁ। জি কিন্তু লাস্টে যেটাতে থাকে, এটা তো দুই দিকে 100টাও হতে পারে, 100তম যেটা, সেইখানে দেখা যায় যে এই পিটা থাকে না, লাস্টে এখানে পিটা থাকে না, এখানে হলো সুগারে একটা মুক্ত হয়ে থাকে, মানে ও চাচ্ছে কেউ আসে আমার সাথে যুক্ত হোক, ওটা হচ্ছে মুক্ত ওইচ গ্রুপ থাকে, মুক্ত ওইচ গ্রুপ থাকে। আচ্ছা, এটুক পর্যন্ত তোমরা আগে বইয়ের ভাষা পড়ে দেখো তো, এটুক পর্যন্ত আগে বইয়ের ভাষা পড়ে দেখো, না হলে তারপরে সামনে আগাই। যতটুক হলো, হ্যাঁ এটুকু পর্যন্ত, হ্যাঁ, ও যেটুকু পড়াইনি শেখায়নি সেটুকু পড়বা না তো, যেটুকু পড়ালাম, মানে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত পড়াইছি, তো 4 নম্বর পয়েন্ট পর্যন্ত একটু পড়ে দেখো, 4 নম্বর পয়েন্ট পর্যন্ত, 4 নম্বর পয়েন্ট পর্যন্ত পড়ালাম, তাই 4 নম্বর পয়েন্ট পর্যন্ত পড়ে দেখো, না বোঝার কি আছে, 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট পর্যন্ত পড়ে দেখো। যেটুকু বুঝালাম আর কি, হ্যাঁ, ওইটুকু পর্যন্তই পড়ো, পড়ে না বুঝে শব্দ আবার বের করো। আমরা শেষের দিকে চলে আসি এটার, হ্যাঁ, 4 পর্যন্ত করবা, যেটুকু বুঝায়নি সেটুকু করবা না। এইটুকু বলছেন, এই যে এখান থেকে এটুকু পর্যন্ত, যেটুকু আর কি প্রথম দিকে যেটুকু পর্যন্ত আলোচনা করলাম, 4 পর্যন্ত আলোচনা করছি, 4 পর্যন্ত করবো, এখান থেকে 4 পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত। যুক্ত হবে 5 থেকে 3 যে আগে থেকে ছিল সেটা থেকে 5, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই, আগের দিকে ছিল 3 থেকে 5 এর সাথে 5। স্যার এই শুরুতে যখন 5 থেকে 3 এর প্রথমে এই আগের প্রাইমারি হ্যাঁ এই মিটার যেটা হ্যাঁ, ওটা কারণ লিডিং ও কারণ ডিএনএ পলিমারেজ তো ওগুলো বুঝতে পারে না যে কিভাবে আমি সংযোগ তৈরি করব, তাই ওকে পথ দেখানোর জন্য
আয়নে প্রাইমেস এনজাইম একটা প্রাইমার তৈরি করে দেয়, বলে যে আমি তোমাকে দেখাচ্ছি। তো ও যখন যুক্ত হয় তখন ডিএনএ পলিমারেজ এনজাইম তখন বলে ও আচ্ছা আচ্ছা তখন ও কাজ শুরু করে। হ্যাঁ বলো। আচ্ছা ওটা আমি বলি না, অবশ্য বলছি। আচ্ছা এটু পর্যন্ত সবার হলে শুধু লাস্টে একটা লাইন। হ্যাঁ কমপ্লিমেন্টারি বেস সম্পূরক বেস, কমপ্লিমেন্টারি মানে সম্পূরক, মানে এটার সম্পূরক এটা হবে, এটার সম্পূরক এটা, এটাকে বলে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে সম্পূরক বা পরিপূরক। আচ্ছা লিডিং স্ট্যান্ড আর ল্যাগিং স্ট্যান্ড এটা একটু বলে দিই, এটা লাস্টে আছে। যেই স্ট্যান্ডটা সবার আগে তৈরি করে, যেটা সবার আগে হয় সেটাকে লিডিং বলা হয়, আর যেটা পরে হয় সেটাকে ল্যাগিং বলা হয়। তো একটা সূত্রে দেখা যায় যে আগে আগে হয়ে গেছে, মানে প্রাইমার আগে যুক্ত হয়েছে, তাহলে সেটা লিডিং হবে। আরেকটা সূত্রে দেখা যায় দেরিতে হয়, এটাকে ল্যাগিং। যেই সূত্রটা আগে শুরু করে সম্পর্ক তৈরি করা তাকে বলা হয় লিডিং, আর যে সূত্রটা সম্পর্ক তৈরি করার পরে করে তাকে বলা হয় ল্যাগিং। ও এখানে এনজাইম আকৃষ্ট হওয়া, এনজাইম হলো 3' প্রান্তে সবাই মিলে ঢুকতে পারে, এক প্রান্তে ঢুকে দেয় সেটাতে। এনজাইম তো সবসময় সব জায়গায় থাকে না, এখানে আর কি যে কোনো সূত্রে আগে আসতে পারে, যে সূত্রে আগে আসবে ওটা লিডিং, যে সূত্রে পরে আসবে ওটা ল্যাগিং। যেই সূত্রটাতে আগে হচ্ছে সম্পর্ক তৈরি হয় তাকে বলা হয় লিডিং, যেই সূত্রতে পরে সম্পর্ক তৈরি হয় তাকে বলা হয় ল্যাগিং। আগে সূত্র তৈরি হলে সেটা সম্পর্কটা বেশি ভালো ডবল দেখাবে, আর যেটা পরে হবে এটা তো গ্যাপ থাকবে, এটাকে বলা হচ্ছে ল্যাগিং, গ্যাপ থাকবে। আচ্ছা যেটুকু আলোচনা করলাম এইটুকুর মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে কি? শেষ হয়নি, শেষ করো। ওই বিষয়টা পড়া হয়েছে? ও আচ্ছা পড়ে তারপর রেপ্লিকেশন বাবল দেখো। রেপ্লিকেশন বাবল বলতে এই জিনিসগুলোকে রেপ্লিকেশন বাবল বলে, এই যে গোল গোল হয়ে যায়। হ্যাঁ জায়গায় জায়গায় যে গোল গোল হচ্ছে না, এটাকে বলে রেপ্লিকেশন বাবল। জায়গায় জায়গায় গোল গোল হয়েছে, এটা হলো রেপ্লিকেশন বাবল। এই যে গোল এখানে গোল, এটাকে বলে রেপ্লিকেশন বাবল। বাবল বলতে গোল গোল হওয়া, এটাকে বাবল বলা হয়। আকাশ কোন কোশ্চেন আছে? বলো শেষ হয়েছে? শেষ করো, শেষ করে বলো। লাস্টের দিকে অল্প একটু আছে। হ্যাঁ নিউক্লিওটাইড সিকোয়েন্স বলতে বোঝায় কি, যে এইগুলো তো সবগুলাই তো নিউক্লিওটাইড, তাই না? সবগুলোর সাথেই কিন্তু এগুলোও তো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মানে কি, থাইমিনের সাথে সুগার ফসফেট গ্রুপ থাকে, এটাকে নিউক্লিওটাইড বলে। তো সিকোয়েন্স মানে কি, যে যার সাথে যেটা যুক্ত হবে সেইটা যুক্ত হওয়াকে বলা হয় নিউক্লিওটাইড সিকোয়েন্স। মানে যার সাথে যেটা হবে ওটাই সিকোয়েন্স, যার সাথে যেটা হয় ওটাই সিকোয়েন্স। বুঝছে? আচ্ছা এবার 2-1 মিনিটে আমরা বাকিটুকু শেষ করব, পরে বাসায় আবার একটু পড়বা। বাকিটুকুর মধ্যে হলো এটুকু আছে যে এখন যখন একটা সূত্রকে সুন্দরভাবে সম্পর্ক তৈরি হয় আর একটাতে তো হয় না, মনে করো এটাতে জায়গা জায়গা হয়নি আর এটাতে সুন্দরভাবে হয়েছে, তাহলে যেখানে জায়গা জায়গায় হয়েছে, এটুকু হয়েছে এটুকু হয়েছে, আবার ধরো এটুকু হয়েছে, তাহলে এটাকে বলা হয় ওকাযুগী খণ্ড। একজন বিজ্ঞানী দেখলেন যে কিছু জায়গাতে থাকে জায়গায় জায়গায় সম্পর্ক হয়, জায়গা জায়গা হয় না, তাহলে যেটুকু হয় ছোট ছোট খণ্ড হয়েছে ওটাকে ওকাযুগী খণ্ড বলা হয়। আরেকটা বলা হচ্ছে যে প্রাইমার তো আসলে এখানে থাকার জন্য উপযোগী না, তো প্রাইমারকে সরাই দিতে হবে। তখন পলিমারেজ 1 এনজাইম প্রাইমারকে সরিয়ে দেয়, কারণ ও তো ওর কাজ তো শেষ। যেমন বৃষ্টি হলে আমরা ছাতা ব্যবহার করি, বৃষ্টি থেমে গেলে আর ছাতা তো আর রাখি না, তাই না? তো সেরকমই প্রাইমারকে পলিমারেজ 1 এনজাইম কি করবে, লাথি মেরে বের করে দেবে। লাথি মারে না, মানে বের করে দেবে। হ্যাঁ তুমি তো এখানে থাকার না, ওই ঘটকের মতো। হ্যাঁ তখন ওখানে সম্পর্ক তৈরি হয়ে যাবে, বুঝতে পারছো? এখন বলা হচ্ছে এত কিছুর পরেও দেখা যায় অনেক সময় প্রুফ রিডিং হয়। প্রুফ রিডিং মানে অনেক সময় ভুলভাল হয়ে যায়। ধরো জি আছে, জি চলে আসছে। হ্যাঁ তো এক্ষেত্রে পলিমারেজ 1 পলিমারেজ 2 এনজাইম দুইজন মিলে একটা গুচ্ছ, যারা কি করে ভুল কি আছে এটা চেক করে ঠিক করে ফেলে। কিন্তু যদি ঠিক করতে না পারে, প্রতি 1000 জিনে একটা করে ভুল হয়,
এরকম ভুল যদি বেশি হতে থাকে তখন মানুষের ক্যান্সার হয়। এই জন্য মানুষ যত বেশি বাঁচবে ক্যান্সারে মরার ঝুঁকি তার বেড়ে যাবে। তুমি যত বেশি বাঁচবা তত তোমার ক্যান্সারে মরার ঝুঁকি তোমার বেড়ে যাবে, কারণ ভুলের পরিমাণটা বাড়তে থাকবে। মানুষের প্রতি 1000 জিনের মধ্যে একটা করে ভুল হয়ে যাচ্ছে। এই ভুল হতে 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 এমন কোনো জায়গায় ভুল হয়ে যায়, আসল জায়গায় ভুল হয়ে যায়, তখন ক্যান্সার হয়ে যায়। আর ক্যান্সার মানে নাই কোনো অ্যান্সার। তো এই জন্য বেশি বাঁচাও আর কি ঝামেলা, মানে তোমার ক্যান্সার হয়েছে। হ্যাঁ না স্যার, অনেকে তো বেশি বাঁচে, তাই তো বেশি বাঁচে না, অনেকে তো কিছু হয় না, কিছু হয় না। না, শেষ মৃত্যুটা ক্যান্সার হবে, মানে 80 বছর পার হয়ে গেলে যদি বাঁচে তাহলে তার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। 80 বছর পার হয়ে এমন অনেক মানুষ বাঁচে 100 বছর বাঁচে, তাও কিছু হয় না। ওর ভুলটা সঠিক জায়গায় হয়নি, সঠিক জায়গায় ভুল হলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা বাকিটা তোমরা একটু বাসায় করো, না বুঝে কি আছে দেখে নিও। হ্যাঁ।